নিরাপত্তার ব্যবস্থা না করে থাকে, এটা আইনগত ব্যবস্থা পরে নেওয়া যাবে, তদন্ত করে বোঝানো যাবে এটা আসলে। এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আব্দুল্লাহ রাকিব, আমাদেরকে জানাবেন যে এই সব রোগী নিহত হয়েছেন যারা, তাদের স্বজনরা কি বলছেন এবং হাসপাতালে যারা আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হয়েছেন তাদের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকেরা কি বলছেন? যে আমি এই মুহূর্তে একটি আপডেট জানাতে চাই। মৃতের সংখ্যা যেটি 7 জন ছিল সেটি আরো একজন বেড়ে 8 জনে পৌঁছেছে, অর্থাৎ সব মিলিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 6 জনের মরদেহ এবং সীতাকুণ্ডে ঘটনাস্থলে বা স্থানীয় হাসপাতালে সেখানে আরো 2 জনের মরদেহ রয়েছে। সব মিলিয়ে এই দুর্ঘটনায় অর্থাৎ মৃতের সংখ্যা আবারও বাড়লো, যেটি প্রথমে 3 জন চট্টগ্রাম মেডিকেল প্রায় 2 জন রয়েছেন, এছাড়া আরো বেশ কয়েকজন শ্রমিক স্থানীয় হাসপাতালে রয়েছেন। তাদের অবস্থা অর্থাৎ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে যাদেরকে আনা হয়েছে তাদের অবস্থা আসলে শঙ্কামুক্ত নয়, যেটা চিকিৎসকরা জানিয়েছেন। এবং ইতিতে আসলে বিস্ফোরণের চেয়ে বড় কথা হচ্ছে যে এখানে গ্যাসের বিষক্রিয়া, সেই বিষাক্ত গ্যাসে তারা আসলে ক্ষতিগ্রস্ত হয়ে এবং দম বন্ধ হয়ে সেখানে মারা যায় এবং ঘটনাস্থলেই বেশিরভাগই মৃত্যু হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী শ্রমিকরা। এই যে শিপইয়ার্ডটি, সেই শিপইয়ার্ডে আমরা যেটি শুনেছি এখন পর্যন্ত যে তথ্য পাচ্ছি, প্রায় 30 জনের মতো শ্রমিক সকাল থেকে কাজ করছিলেন এবং কাজ করার এক পর্যায়ে 10টার কিছু সময় পরেই মূলত এই ঘটনার সূত্রপাত এবং পরবর্তীতে খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এবং আশপাশের যারা ছিলেন তারা উদ্ধার করে যারা প্রাথমিকভাবে প্রায় 7 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়, তখন ঘটনাস্থলে যে 7 জন তার মধ্যে প্রায় 5 জনকেই মৃত ঘোষণা করেন এখানকার চিকিৎসক। এখানকার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমরা দেখছি যখনই আসলে মরদেহগুলো আনা হচ্ছে, স্বজনরা খবর পেয়েছেন, তারা ঘটনাস্থলে এসেছেন, এসে আসলে এখানে এক করুণ বিদারক দৃশ্যের অবতারণা হয় এবং আমরা দেখছি তারা হাহাকার করছেন এবং আহাজারি করছেন এবং যেটি বলছেন যে শ্রমিকদের নিরাপত্তার বিষয়টুকু আসলে কতটুকু নিশ্চিত করা হচ্ছে সে প্রশ্ন এখন বারে বারে উঠছে। স্বজনদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে যথাযথ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা বা এর আগে জাহাজটি আসলে বিষক্রিয়া মুক্ত হয়েছে কিনা পুরোপুরি সেটি নিশ্চিত না করে শ্রমিকদের কাজ করানো হয়েছে কিনা, এটি এখন বড় প্রশ্ন। পুলিশ যেটি বলছে, আইন শৃঙ্খলা বাহিনী, তারা আসলে এই কারণগুলো খতিয়ে দেখছে, ঘটনাস্থলে আসলে কর্তৃপক্ষের কোনো অবহেলা ছিল কিনা এবং তদারকিকারী যে সংস্থাগুলো রয়েছে, বিশেষ করে কলকারখানা পরিদর্শক থেকে শুরু করে ফায়ার সার্ভিস, তারাও এই বিষয়গুলো খতিয়ে রাখছে। পরিবেশ অধিদপ্তরের টিম সদস্য রয়েছেন এবং এখন পর্যন্ত আমরা যে তথ্যটি পাচ্ছি 8 জন নিহত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 6 জনের মরদেহ এবং সীতাকুণ্ড স্থানীয় হাসপাতালে 2 জনের মরদেহ হয়েছে। সব মিলিয়ে চট্টগ্রামের এই মর্মান্তিক দুর্ঘটনা, যেটি সীতাকুণ্ডে বারে বারে হয়ে থাকে, আমরা দেখি এর আগে প্রতি বছরই প্রায় 1-2 জন বিভিন্ন শিপইয়ার্ডে মারা যায়, যে ঘটনাগুলো যে প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষের গুলো গাফিলতি বা নিরাপত্তার যে ত্রুটি, সেটি বারবারই উঠে আসে বিভিন্ন সংস্থার তদন্ত প্রতিবেদনে। আজকের এই ঘটনাটিও এমন, এখন পর্যন্ত এই ঘটনায় 8 হয়েছে এবং এই শিপ ব্রেকিং ইয়ার্ডে শ্রমিক হিসাবে কাজ করতেন। সেখানে আজকের দিনে প্রায় 30 জন শ্রমিক কাজ করছিলেন এবং এই 30 জন শ্রমিকের মধ্যে 8 জনের আসলে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে এবং আহত রয়েছে বেশ কয়েকজন। ধারণা করা হচ্ছে, অর্থাৎ যারা সেখানে ঘটনাস্থলে রয়েছেন এবং শ্রমিকরা যেটি বলছেন এখানে এসেছেন তাদের সহকর্মীকে দেখতে, এবং স্বজনরা বলছেন যে মৃতের সংখ্যা হয়তো বা বাড়তে পারে। সেক্ষেত্রে এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে রয়েছে, পুলিশ, স্থানীয় প্রশাসন, মেডিকেল কর্তৃপক্ষ যে তথ্যটি জানাচ্ছে যে 8 জন এখন পর্যন্ত মৃত হয়েছে, এর মধ্যে 6 জনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। পোস্টমর্টম থেকে শুরু করে যে বিষয়গুলো হচ্ছে, সেই বিষয়গুলো আসলে প্রশাসনের থেকে দেখা হচ্ছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ আহত যারা রয়েছে তাদের যে সুচিকিৎসার বিষয়, সেই সুচিকিৎসার বিষয়টি তারা নিশ্চিত করছেন এবং আহতদের যদি পুনরায় আরো আহত এখানে হাসপাতালে নয়, সেটির ক্ষেত্রে পর্যাপ্ত নিয়ে রাখা হয়েছে। তো সব মিলিয়ে চট্টগ্রামের যে সীতাকুণ্ডের ভাটিয়ারিতে স্টিল কারখানায় এই অগ্নিকাণ্ডে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত 8 জনের আহত রয়েছেন আরো বেশ কয়েকজন। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গত সপ্তাহের মতো তীব্র গ্যাস সংকটের কোনো সমাধান হয়নি। সকাল থেকে বিভিন্ন পাম্পে শত শত গাড়ির লাইন দেখা যায়। এই সংকটের কারণে বেশি দুর্ভোগ পোহাতে দেখা গেছে সিএনজি চালিত অটোরিকশা ও রাইড শেয়ার করা গাড়িগুলোতে। মালিকপক্ষ বলছে গ্যাসের চাপ না থাকাতে বেশিরভাগ পাম্পই বন্ধ করে রাখতে হচ্ছে, কিন্তু পাম্প চললেও প্রয়োজনের তুলনায় গ্যাস সরবরাহ কম। পাম্প কর্তৃপক্ষ বলছে বিশেষ ব্যবস্থায় পাম্প চালু করলেও টানা 1 ঘন্টার বেশি পাম্প চালু রাখা যাচ্ছে না। সে কারণে পাম্পগুলোর বাইরে গাড়ি অপেক্ষমান সারি দীর্ঘতর হচ্ছে। এ সমস্যার
আশু সমাধানের কোনো আশ্বাসও দিতে পারছেন না ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ। এসব কারণে দুর্ভোগ পোহাতে দেখা গেছে পাম্পের আশা গাড়ির ড্রাইভারদের। চট্টগ্রাম, নোয়াখালী ও চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। মাতারবাড়ি এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ড এবং সাগরে বৈরী আবহাওয়ার কারণে সরবরাহ কমে যাওয়ায় বন্ধ রয়েছে বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন। চট্টগ্রামে দৈনিক 400 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে মিলছে মাত্র 200 মিলিয়ন ঘনফুট গ্যাস, যার অর্ধেকই দিতে হচ্ছে বিদ্যুৎ ও সার কারখানায়। এর প্রভাব পড়েছে নোয়াখালী ও চাঁদপুরেও। সেখানে গত এক সপ্তাহ ও শুক্রবার সকাল থেকে বেশিরভাগ ফিলিং স্টেশনে পর্যাপ্ত চাপ না থাকায় অলস বসে আছেন চালকরা। সড়কে গণপরিবহন কমে যাওয়ায় দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছে না সংশ্লিষ্ট গ্যাস কর্তৃপক্ষ। আমাদের খুব কষ্ট, সারা রাত ভরা এখানে রয়েছি। এখন গ্যাস দিব করে মেশিন স্টার্ট দেয়, গ্যাস নাই। এক ড্রাইভার ফোন করে বলে যে এই পাম্পে, আরেক ড্রাইভার বলে ওই পাম্পে, যাই দেখি সব পাম্পে একই অবস্থা, বন্ধ। চট্টগ্রামের ভাটিয়ারীতে একটি শিপিং ইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে মৃত শ্রমিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 8 জনে। আরও কয়েকজন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন জাহাজ ভাঙা শিল্প বিশেষজ্ঞ মোহাম্মদ আলী শাহিন। মোহাম্মদ আলী শাহিন, আপনাকে স্বাগত। আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে জাহাজে দুর্ঘটনাটি ঘটলো এবং জাহাজ ভাঙার ক্ষেত্রে নির্ধারিত নিয়ম না মানার কারণে কি এই ধরনের দুর্ঘটনা ঘটছে কিনা এবং এর দায় আসলে কারা নিবে, দায় কারা আসলে? জাহাজ ভাঙার শিল্প গ্রিন শিপ রিসাইক্লিং এ উন্নত হচ্ছে এবং আমাদের আশা ছিল যে এর ফলে জাহাজ ভাঙার শিল্পে দুর্ঘটনা এবং নিহতর পরিমাণ শূন্যে নেমে আসবে। কিন্তু দেখা যাচ্ছে আজকে যে ঘটনাটি ঘটেছে এটি আসলে আমাদেরকে ইন্ডিকেট করে শুধুমাত্র গ্রিন শিপ রিসাইক্লিং এর সার্টিফিকেশনের মাধ্যমে আসলে গ্রিন শিপ রিসাইক্লিং নিশ্চিত হয় না, এবং যে কারণে আজকে দেখা গেছে যে আপনার 5 জনের অধিক শ্রমিক মারা গেছে এবং অনেকগুলো আহতও রয়েছে। এবং এটি শুধুমাত্র হয়েছে জাহাজ ভাঙা শিল্পে নিয়মিত মালিক কর্তৃপক্ষের মাধ্যমে যথাবিহিত তদারকির অভাব এবং যথাযথ প্রশিক্ষণের অভাব এবং আন্তর্জাতিক মান চর্চার অভাব এবং দ্রুত জাহাজগুলো ভেঙে কিভাবে বিক্রি করে দিবে এই ধরনের মনোভাবের কারণেই আসলে এই জাহাজ ভাঙা শিল্পের দুর্ঘটনাগুলো ঘটছে। সেক্ষেত্রে যেমনটি আপনি বললেন যে যথাযথ প্রশিক্ষণের অভাব রয়েছে, সেক্ষেত্রে প্রায় প্রতি বছরই শিপইয়ার্ডে গ্যাস সংক্রান্ত দুর্ঘটনা ঘটে আমরা দেখছি। তো এর সমাধান আসলে কোথায় আপনি বলে মনে করেন? এর জন্য আমাদের যে সকল শ্রমিক ভাইরা আছে এবং যারা কর্মচারী আছে তাদেরকে টেকনিক্যালি এক্সপার্ট করতে হবে। তাদেরকে শুধু আপনার দায়সারা গোছের আপনার বিভিন্ন রকমের প্রশিক্ষণ দিলে হবে না, ওদেরকে আপনার দিতে হবে টেকনিক্যাল এক্সপার্টিস এবং টেকনিক্যাল আপনার ইকুইপমেন্টস গুলো আনয়ন করতে হবে। রীতিমতো যেই নিয়মিত যেই আপনার ইনস্ট্রুমেন্ট গুলো শিপইয়ার্ডে ব্যবহৃত হয় সেগুলোর মানগুলো যাচাই করতে হবে, সেগুলোর ফিটনেস গুলো যাচাই করতে হবে এবং মালিক যিনি আছেন উনি প্রতিদিন ওনার ইয়ার্ডে যেতে হবে এবং ওনার সাথে ওনার যে সকল কনসালটেন্টরা উনি নিয়োগ করেছেন তারা প্রতিনিয়ত ওই সকল শিপ ব্রেকিং ইয়ার্ড গুলো ভিজিট করতে হবে এবং তাহলেই তাদের শ্রমিক কর্মচারীরা অ্যালার্ট থাকবে এবং সার্বিকভাবে একটি নিরাপত্তা নিশ্চিত হবে। মূলত আপনার টেকনিক্যাল এক্সপার্টিস, আপনার ইকুইপমেন্টস এর ফিটনেস এর অভাব এবং মালিক কর্তৃপক্ষের তদারকির অভাবই হচ্ছে যে এখানে আপনার মূল কারণ। এবং এটির কারণে আপনার এই যে গ্যাস লিকেজ বলেন, ইঞ্জিন রুমের ব্লাস্ট বলেন, আপনার উপর থেকে পড়ে গিয়ে শ্রমিক হতাহত হচ্ছে, এগুলো মানে আপনার এগুলো বেসিক অ্যাক্সিডেন্ট। এগুলো এই পর্যায়ে এসে এ ধরনের দুর্ঘটনা আমরা আশা করি নাই এবং এটি অপ্রত্যাশিত। এবং আজকে শুক্রবার
আপনার সাপ্তাহিক বন্ধের দিন এবং একটি গ্রিন শিপ রিসাইক্লিং ইয়ার্ডে এ ধরনের ঘটনা ঘটছে, এটি আসলে কোনোভাবেই কাম্য নয়। এটি কোনোভাবেই বাংলাদেশের শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রি যে উন্নয়নটা ঘটছিল এটির এই পর্যায়ে এসে এটি কোনোভাবেই আমরা প্রত্যাশিত নয় এবং এটি কাম্য নয়। এবং আমরা আশা করব সরকার, মালিক সবাই সমন্বিতভাবে বসে, এবং আমরা যারা এই বিষয়ে কাজ করছি আমাদেরকে সহ নিয়ে আপনারা এটি একটি সমন্বিত উদ্যোগ নেন। শুধুমাত্র প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে সেটি বাস্তবে দায়সারা গোছাভাবে বাস্তবায়ন করলে হবে না, এটি কার্যকর হতে হবে। আন্তর্জাতিক মানটা শুধু আপনার প্রশিক্ষণের নামকা ওয়াস্তে করলে হবে না, এটি সে চর্চাটাও বজায় রাখতে হবে। এবং মালিক এবং তার কনসালটেন্টদেরকে প্রতিনিয়ত শিপইয়ার্ডে ভিজিট করতে হবে, যাতে তার শ্রমিক কর্মচারী সকলেই আপনার এই বিষয়গুলো নিয়ে, নিরাপত্তা বিষয় নিয়ে অ্যালার্ট থাকে। হ্যাঁ, যেমনটি আপনি বলছিলেন যে অবশ্যই তদারকি করতে হবে এবং প্রশিক্ষণ দিতে হবে মানসম্মত। মোহাম্মদ আলী শাহিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তীব্র গরম আর ভ্যাপসা আবহাওয়ার মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে দুর্বিষহ রংপুরের জনজীবন। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ গ্রাহকরা। সবচেয়ে বেশি ভোগান্তিতে শিশু, বয়স্ক, রোগীরা। বিদ্যুৎ না থাকায় ক্ষতিগ্রস্ত দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও ক্ষুদ্র শিল্পের ব্যবসায়ীরা। তীব্র গরম আর ভ্যাপসা আবহাওয়ায় অতিষ্ঠ রংপুরের জনজীবন। তার উপর ঘন ঘন লোডশেডিং প্রতিদিনের কাজকর্ম আরও দুর্বিষহ করে তুলেছে। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে শিশু, বয়স্ক ও রোগীরা। ব্যাহত হচ্ছে লেখাপড়া। বিদ্যুৎ না থাকায় দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও ক্ষুদ্র শিল্পেও বাড়ছে ভোগান্তি। অবস্থা খুবই খারাপ। আজকে বিগত এক সপ্তাহ থেকে বিদ্যুৎ 3 ঘন্টা থাকে না, থাকে আধা ঘন্টা, 1.5 ঘন্টা, অনেক সময় 5 ঘন্টা পরে সামান্য একটু বিদ্যুৎ আসে, মানুষ চোখে দেখতে পারে যে বিদ্যুৎ আসলো, আবার মুহূর্তের মধ্যে চলে যায়। বৃদ্ধদের, বাচ্চাদের কত কষ্ট হচ্ছে। তাছাড়া এই যে আমাদের পরীক্ষা চলতেছে, ভালো করে লেখাপড়া করতেও পারতেছি না। ঘন ঘন লোডশেডিংয়ে চার্জার, ফ্যান, আইপিএসও কাজে আসছে না। বিকল্প হিসেবে হাত পাখা মানুষের ভরসা এখন। হাত পাখার দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের আনাগোনা। আকার, নকশা ও মানভেদে এসব পাখা বিক্রি হচ্ছে 50 থেকে 150 টাকায়। এখন এই শেষের পথে আসিয়া মনে করেন তো গরমের তাপমাত্রা বেশি, পাশাপাশি আপনার বিদ্যুতের লোডশেডিং, এর কারণে হাত পাখার চাহিদাও অনেক গুণে বাড়ে গেছে। রংপুরে বিদ্যুতের চাহিদা 70 থেকে 75 মেগাওয়াট, তবে প্রতিদিন পাওয়া যাচ্ছে 50 মেগাওয়াট। এ কারণেই লোডশেডিং হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। বিভাগীয় শহরে রংপুর বিদ্যুতের চাহিদা হচ্ছে 70 মেগাওয়াটের মতো, তার মধ্যে আমরা 55 থেকে 60 মেগাওয়াট পাচ্ছি। মাত্র 15 মেগাওয়াটের মতো শর্ট আছে। আশা করতেছি 2-1 দিনের মধ্যেই ইনশাল্লাহ সলভ হবে। গত এক সপ্তাহ ধরে দিনে রাতে মিলিয়ে প্রায় 10 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না রংপুর জেলায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে 60 লাখ অটোরিকশা চার্জে বছরে খরচ প্রায় 3 লাখ মেগাওয়াট বিদ্যুৎ। মোট উৎপাদনের 5%ই চলে যায় অবৈধ এই বাহনের পেছনে। তবে মিটার থেকে এই বিদ্যুৎ ব্যবহার হয় না, ভার চাপে সাধারণ জনগণের কাঁধে। বছরে সরকার রাজস্ব হারায় 4,000 কোটি টাকা, অথচ গ্যারেজে রিকশা রাখা ও চার্জ দেয়া বাবদ লেনদেন হচ্ছে প্রায় 21,000 কোটি টাকা। লোডশেডিংয়ে বিপাকে পড়েননি এদেশে এমন মানুষ পাওয়া কঠিন। গ্যাস সংকট, কম উৎপাদন সহ নানা কারণে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। তবে অটোরিকশার পেছনে বিদ্যুৎ খরচের হিসাব দেখলে একেই লোডশেডিংয়ের বড় কারণ মনে হতে পারে। যাত্রী কল্যাণ সমিতির হিসেবে সারা দেশে 60 লাখ অটোরিকশা আছে। এক একটিতে থাকে 4 থেকে 6টি 12 ভোল্টের ব্যাটারি। চার্জের জন্য 1 ঘন্টায় বিদ্যুৎ লাগে প্রায় 1100 ওয়াট। 8 ঘন্টা চার্জে থাকলে খরচ হয় প্রায় 9 ইউনিট বিদ্যুৎ। এই বিদ্যুতের বিল কিন্তু সরকার পায় না, কারণ খুঁটি থেকে এভাবেই টানা হয় অবৈধ লাইন। শুধু রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলেই এমনভাবে চার্জ দেওয়া হয় কয়েক হাজার রিকশা। এক গবেষণায় রাজধানী জুড়ে প্রায় 20 লাখ অটোরিকশার হিসাব পেয়েছে সিপিডি। প্রতিটি একবার চার্জের জন্য গড়ে 100 টাকা নেয় গ্যারেজ। এতে দিনে লেনদেন দাঁড়ায় 20 কোটি টাকায়, আর বছরের হিসাবে 7,200 কোটি। মন্ত্রী যিনি রয়েছেন তিনি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি মন্ত্রী প্রতিমন্ত্রী যে তারা, এইভাবে তারা যদি সকলে যুক্ত হন এই পুরো প্রসেসটাতে এবং সেই অনুযায়ী যদি একটা ওয়ার্ক প্ল্যান করে নিয়ে এগোন এবং সেখানে যদি সুনির্দিষ্টভাবে মন্ত্রণালয় বিভাগগুলোকে দায়িত্ব দিয়ে দেওয়া হয় কে কাজ কি করবেন এবং সময় যদি নির্দিষ্ট করে দেয়, হ্যাঁ 6 মাসের ভিতরে আমরা এইটুকু করব, 1 বছরের মধ্যে এইটুকু করব। অবৈধ লেনদেনের এই জাল নিয়ন্ত্রণ কঠিন,
তাই অটোরিকশার গ্যারেজে সরাসরি অভিযানের পরামর্শ বিশেষজ্ঞদের। অবৈধ হলেও এটাও সত্য যে যারা সড়কে চালাচ্ছেন, যেহেতু অবৈধ যানবাহন, তারা তো চাঁদা দিয়ে চালাচ্ছেন। এখানে এক্সটর্শন বা চাঁদা একটা অর্থনীতি কিন্তু তৈরি হয়ে গেছে। তো ঘাটে ঘাটে যেখানে অর্থনীতি, সেখানে নিয়ন্ত্রণ করতে হলে আসলে অনেক কৌশলী হতে হবে, তবে নিয়ন্ত্রণটা করতে হবে। কোটি টাকা খরচ করে এই ফুটপাত বানানো হয়েছিল পথচারীদের চলাচলের জন্য, কিন্তু তা এখন দখলে অবৈধ অটোরিকশার গ্যারেজে। প্রশাসনের নাকের ডগায় বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ লাইনে দেয়া হচ্ছে চার্জও। তথ্য বলছে উৎপাদনের ৫% নিয়ে নিচ্ছে এ সকল অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা। প্রশাসনের নাকের ডগায় এমন হইলুট হলেও দেখেও যেন দেখার কেউ নেই। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। এই নিয়ে আলোচনা করতে রাজধানীর মধুবাগ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম। জনাব শফিকুল আলম, আপনাকে স্বাগত। আমরা যেমনটি প্রতিবেদনে দেখছিলাম যে যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে 60 লাখ অটো রিকশায় বছরে প্রয়োজন 3 লাখ মেগাওয়াট বিদ্যুৎ। আসলে এটাই কি আসলে বিদ্যুতের লোডশেডিং এর প্রধান কারণ? আপনার কি মনে হয়? ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। দেখুন, এই ইলেকট্রিক থ্রি হুইলারগুলোর চার্জ বেশিরভাগ ক্ষেত্রেই রাতে হয়, মধ্যরাতে। হ্যাঁ, রাত 11টা থেকে ভোর 6টা পর্যন্ত। 5-7 বছর আগেও এই রাতের বেলা যেটা হতো, রাত 12টার পরে ডিমান্ডটা কমে যেত, কিন্তু সেটা আমরা গত কয়েক বছর যাবত লক্ষ্য করছি যে এটা কমছে না। এর মেজর কারণ হচ্ছে যে এই ইলেকট্রিক থ্রি হুইলার, এটা আমাদের মানতেই হবে। তো সেখানে ওভারঅল সারা বাংলাদেশ যদি বিবেচনা নেওয়া হয়, কোনো হিসাবে প্রায় 4 মিলিয়ন, কোনো হিসাবে 5 মিলিয়ন বা তারও বেশি। তো কাজেই তাদের একটা সিগনিফিকেন্ট কনজাম্পশন আছে, কয়েক হাজার মেগাওয়াটের একটা কনজাম্পশন আছে। কিন্তু বিপিডিবির যদি আর্থিক প্রতিবেদন বা অ্যানুয়াল রিপোর্ট যদি দেখা হয়, তাহলে সেখানে দেখা যাচ্ছে যে টোটাল কনজাম্পশনের 1.1% বা এর একটু বেশি এরা কনজিউম করছে। কিন্তু বাস্তবে হচ্ছে এদের কনজাম্পশনটা আরো বেশি। হ্যাঁ, 5 to 6% পর্যন্ত হয়ে যাবে। যে কারণে এখানে অবভিয়াসলি বিপিডিবি যে বিল পাচ্ছে সেটা পুরো বিলটা পাচ্ছে না। এখানে অপচয় হচ্ছে, চুরির যে ঘটনা বিভিন্ন প্রতিবেদন আসছে সেটাও সত্য। তবে আপনি যেটা বলছেন যে এটাই কি মূল কারণ কিনা আমাদের এই লোডশেডিং এর, না, সেটা আমরা এভাবে বিবেচনা আসলে করাটা ঠিক হবে না। হ্যাঁ, এটাকে অন্যভাবে ম্যানেজ করা যেতে পারে। আমরা ডিমান্ডটাকে শিফট করে দিনের বেলায় নিয়ে যে সোলার পাওয়ার চার্জিং দিয়ে করলে তারা চার্জ করতে পারে। যে বিদ্যুৎ খাতের সংকট বা জ্বালানি খাতের সংকট, এর মূল কারণ কিন্তু যথেষ্ট প্রাথমিক জ্বালানি সরবরাহ করতে পারছি না। হ্যাঁ, নানান কারণে। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের জ্বালানি খাতের যে রূপান্তরের প্রয়োজন, সে জায়গায় আমরা অনেক দেরি করেছি। বিভিন্ন ক্রাইসিস আসার পরেও আমরা সঠিক পদক্ষেপ নিতে পারিনি। যেমনটি আপনি একটু আগে বলেছিলেন যে 1.1% কনজিউমশন আমরা দেখছি, কিন্তু আসলে এটা হয়ে যায় 5 to 6% কনজিউমশন। সেক্ষেত্রে এসব রিকশায় যে ব্যাটারি চার্জের জন্য যে অবৈধ বিদ্যুৎ লাইনে 4,000 কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে, এই সংকট আসলে উত্তরণে আসলে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, পুরোটা ফাঁকি হচ্ছে তা না। একটা অংশ তারা যে চার্জ করছে, কেউ কেউ বাসায় চার্জ করে। হ্যাঁ, আমি এটা খোঁজ দিয়েছি, গ্রামের বিভিন্ন যারা থ্রি হুইলার চালায় এরকম কয়েকজনের সাথে কথা বলেছি। তো তারা যখন বাসায় চার্জ দেয়, তো চার্জের রেটটা হয়তো ডিফারেন্ট। হ্যাঁ, সেখানে কিছুটা রাজস্ব হারায়। হয়তো চার্জিং স্টেশনে দিলে যে রেট ছিল তার চেয়ে কম রেটে সে দিচ্ছে, এখানে কিছু রাজস্ব হারাচ্ছে। কিছু ক্ষেত্রে অবৈধ লাইন হলে তো অবভিয়াসলি সে একই ঘটনা ঘটছে, চার্জটা হয়তো হাউস হোল্ড কনজাম্পশনের ভিতর চলে যাচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে রেটটা হয়তো ডিফারেন্ট, এই জায়গায় রাজস্বের সমস্যা হচ্ছে। সলিউশন হিসেবে যদি বিবেচনায় নেই, তাহলে আমাদের ইলেকট্রিক ভেহিকেলের চার্জিং স্টেশনগুলো দ্রুততার সাথে করা উচিত। এই যে বাজেট গেল, সেখানে গভর্নমেন্ট তো চার্জিং স্টেশনের জন্য শুল্ক ওয়েভার দিয়েছে। সো সোলার পাওয়ার হাইব্রিড চার্জিং স্টেশনগুলো যদি করা হয় এবং সাথে যদি ব্যাটারি সোয়াপিং মেকানিজম থাকে, হ্যাঁ, ফার্স্ট চার্জিং এর জন্য, তাহলে এটা সম্ভব এবং এক্ষেত্রে এটাকে গ্রিডের এই উপর যে নির্ভরশীলতা, সেটা থেকে তাদেরকে সরিয়ে নেওয়া সম্ভব। ফর এক্সাম্পল, সকালবেলা যখন যাবে থ্রি হুইলার, সে গিয়ে একটা চার্জ করা ব্যাটারি সে নিয়ে চলে আসবে। আবার পরবর্তীতে যে এটাকে যখন শিফট চেঞ্জ করবে, তখন সে একই প্রক্রিয়া অবলম্বন করা সম্ভব। এক্ষেত্রে আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ করতে হবে এবং তার জন্য যথেষ্ট সময়ও দিতে হবে এবং সমন্বিত উদ্যোগও নিতে হবে। জনাব শফিকুল আলম, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। রাজধানীতে ঝটিকা মিছিল ও
অপতৎপরতার পরিকল্পনার অভিযোগে মহিলা লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের 53 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 15 আগস্ট ঘিরে কার্যক্রম পরিচালনার জন্য নারায়ণগঞ্জ থেকে বসুন্ধরা আবাসিকের একটি বাসায় জড়ো হয়েছিলেন তারা, জানিয়েছে পুলিশ। ভাটারা থানা পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত 9টার দিকে গোপন খবরে ওই বাসায় অভিযান চালায় তারা। অভিযানের সময় বাসাটি থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও মহিলা লীগের 53 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, 15 আগস্ট উপলক্ষে ঝটিকা মিছিল সহ বিভিন্ন ধরনের নাশকতার পরিকল্পনা করছিল তারা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেয়া হবে। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সঙ্গে যা থাকছে। 7 সহকারী পুলিশ কমিশনার ও 49 ইন্সপেক্টরকে চাকরি থেকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি। বিধি অনুযায়ী পাবেন অবসর সুবিধা। জুলাইয়ে কমেছে মূল্যস্ফীতি, বাজারে তেমনটা কমেনি নিত্যপণ্যের দাম। ডিমের ডজন 130 থেকে 150 টাকা, সবজির দরও কিছুটা বাড়তি। ক্যান্সার, স্নায়ুরোগ, বন্ধ্যাত্ব, লিভার ও কিডনি ট্রান্সপ্লান্ট সহ জটিল সব রোগের চিকিৎসায় বছরে ভারত, থাইল্যান্ড সহ কয়েকটি দেশে প্রায় যায় 5 লাখেরও বেশি মানুষ। নির্ভরযোগ্য সেবার আশায় এসব রোগী ও স্বজনরা বছরে খরচ করে প্রায় 6,000 কোটি টাকারও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, আস্থা ফেরাতে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে রোগী সেবার মান বাড়াতে পারলে কমবে বিদেশমুখিতা। বাংলাদেশ থেকে ভারতে যত মানুষ যাতায়াত করেন তার একটি বড় অংশই যান চিকিৎসা সংক্রান্ত কাজে। রোগীদের বেশিরভাগ ক্যান্সার, স্নায়ুরোগ, বন্ধ্যাত্ব, কিডনি আর লিভারের সমস্যায় আক্রান্ত। এসব রোগীর স্বজনদের একটি বদ্ধমূল ধারণা থাকে যে দেশের চিকিৎসা ভালো নয়, খরচও বিদেশের চেয়ে বেশি। আর হাসপাতালের সেবার মান নিয়ে অভিযোগও আছে কারো কারো। ভারতে যাইয়া অনেক দিন ধরে যাইতেছি, বছরে 3বার যাই, 2বার যাই, একটু ডেভেলপ হইতেছে। বিশেষজ্ঞরা বলছেন, রোগ নির্ণয় এবং চিকিৎসায় দেশের বড় হাসপাতালগুলোর সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে। তবে তাদের মতে এখনও অনেক ক্ষেত্রেই পিছিয়ে এই সেবা খাত। গ্রাম পর্যায়ে সুবিধা বৃদ্ধি ছাড়া চিকিৎসা ব্যবস্থার উন্নতি হবে না। ইনফার্টিলিটি বা অন্য যে সমস্ত কারণে যাচ্ছে, এটা এই স্বাস্থ্যসেবা অপ্রতুলতা এবং স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য যে অ্যাক্সেসের যে ব্যারিয়ারগুলো আছে, দ্যাট মিনস এটা পেতে গিয়ে যে নানা রকমের যে ব্যারিয়ার আছে। প্রথমে রোগীটা শুধু ঢাকায় বসবাস করে না, আমাদের ট্রিটমেন্ট তো মূলটাই ঢাকা কেন্দ্রিক। তাহলে ঢাকায় আসা, ঢাকায় থাকা, এই পুরো ইকোসিস্টেমটা আমাদের অনুকূলে না। আমার পেশেন্টের প্রতি দরদ আনতে হবে। একটা রোগী যখন আসবে আমার কাছে, আমি তাকে দরদ দিয়ে তাকে করব। রোগীদের আস্থা ফিরিয়ে আনার জন্য আমাদেরকে সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে। চিকিৎসা খাতে বিনিয়োগকারীরা বলছেন, মানুষের আস্থা ফেরাতে সরকারি বেসরকারি উদ্যোগ জরুরি। ক্যান্সারের মতো জটিলতা শুরুতেই ধরা পড়লে কম খরচে দেশেই নিরাময় সম্ভব। সরকারি মিনিমাম 50টা হাসপাতাল পড়ে আছে, সরকারি মিনিমাম 2000 বিল্ডিং পড়ে আছে। ওগুলোকে যদি সরকার আমাদের মতো প্রাইভেট পিপলদেরকে বলতো যে তোমরা ইনভেস্ট করো, রোগীদের চিকিৎসা 50% প্রাইসে করো, আমরা কিন্তু করে দিতাম। সরকার এবং বেসরকার যখন একসঙ্গে কাজ করবে, তখনই আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা একটা বিশ্বাসযোগ্য বা জনবান্ধব আমরা যেটা বলি, ওই জায়গাটায় যাবে। সীমান্ত এলাকার মানুষ গুরুতর অসুস্থতায় ভারতে যেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে ধারণা করা হয়। তাই সেসব এলাকায় বিশেষায়িত হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের তাগিদ বিশেষজ্ঞদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ক্যান্সার ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর সৈয়দ আকরাম হোসেন। জনাব ডক্টর সৈয়দ আকরাম হোসেন, আপনাকে স্বাগত। যেমনটি আমরা দেখছিলাম যে ভারতে প্রতি বছরই 5 লাখ বাংলাদেশি চিকিৎসা নিতে যায়। আসলে এর পেছনের মূল কারণ কি মনে করেন আপনি? আসলে আমাদের দেশের চিকিৎসার থেকে কি ভারতের চিকিৎসা বেশি উন্নত? আপনার কি মনে হয়? আপনাকে অনেক ধন্যবাদ। প্রতি বছর প্রায় আনুমানিক 20 লক্ষ বাংলাদেশি ভারতের ভিসা পেয়ে থাকেন, যেটা আমি এটি পরিসংখ্যানে দেখলাম। তার মধ্যে প্রায় আপনি যে সংখ্যাটা বলেছেন, আসলে এটা একটি সরকারি তথ্য হয়তো, কিন্তু বেসরকারিভাবে আসলে এই সংখ্যা প্রায় 8-9 লক্ষের কাছাকাছি।
এবং প্রায় ৫ থেকে ৬ হাজার কোটি টাকা প্রতি বছর চলে যায়। কিন্তু এটার আসলে সামগ্রিক ব্যবস্থাপনা দরকার। শুধুমাত্র ২-১টি ছোটখাটো ইনিশিয়েটিভের মাধ্যমে এটা সমাধানযোগ্য নয়। কারণটা হলো যে পুরো স্বাস্থ্য ব্যবস্থাপনার মধ্যে যে সমস্যা সেটা যদি সমাধান না করা হয় তাহলে এটাও দূর করা সম্ভব হবে না। আমি আপনাকে এই কথাটা বলতে পারি যে বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের সাথে আমার ২০২৩ সালের ৬ জুন লন্ডনে প্রায় ৪০ মিনিটের মতো একটি আলোচনা ছিল। ওই সময় কিন্তু এই প্রশ্নটা উনি আমাকে করেছিলেন যে কেন বাংলাদেশের রোগীরা দেশের বাইরে যাচ্ছে এবং সেটার উপায়টা কি? উপায়টা হলো যে আপনি ধরুন আমাদের ৩০০টা রেডিওথেরাপি মেশিন দরকার, আমাদের আছে ২৫ থেকে ২৬টা। তাহলে এরকম পরিস্থিতিতে রোগীরা কি করবে? তাদের তো জীবন বাঁচাতে হবে, তাদের তো কোনো না কোনো জায়গায় চিকিৎসা নিতে হবে। তো সরকার এই উদ্যোগগুলো নিলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে যদি এগিয়ে যায় তাহলে আমি মনে করি যে আমাদের এইরকম অব্যবস্থাপনাটা অনেকখানি দূর করা সম্ভব। এবং সবচেয়ে বড় কথা আমি যেটা মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ ছাড়া স্বাস্থ্য ব্যবস্থাপনার সামগ্রিক অচল অবস্থা যেটা আপনারা লক্ষ্য করেন সেটা দূর করা সম্ভব হবে না। আমরা একটা প্রস্তাবনা দিতে পারি বাংলাদেশ স্বাস্থ্য কমিশন গঠন করা ওনার নেতৃত্বে, এবং আমি এটাও মনে করি যে এটার পাশাপাশি অন্য কেউ এবং উনি যাকে দক্ষ বিশেষ এবং যাকে ওনার অনেক বেশি নির্ভর করতে পারেন এমন কাউকে, সেটা যদি ওনার নিজস্ব কেউ হয় তাও যদি তাকেও যদি নির্বাহী দায়িত্ব দেন তাহলে হয়তো স্বাস্থ্য খাতের এই অব্যবস্থাপনাটা দূর হতে পারে। এবং তাতেই কিন্তু পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বলেন, অন্যান্য কাজগুলো বলেন, ইফেক্টিভ রেফারেল সিস্টেম বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা বলেন, দেখবেন স্বাস্থ্য কাজগুলো কিন্তু এগুচ্ছে না। আপনি খেয়াল করে দেখবেন এগুচ্ছে না, শুধুমাত্র ট্রান্সফার পোস্টিং ছাড়া বাকি কোনো কাজই কিন্তু বাস্তবে জনকল্যাণমূলক কাজগুলো সেভাবে এগোচ্ছে না। এই একটা মাত্র পথ খোলা আছে যে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ, এবং প্রয়োজনে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা আমার ব্যক্তিগত মত, যে আমি এটাও মনে করি জিয়া রহমান ফাউন্ডেশনের যিনি ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদুর রহমানও কিন্তু এখানে একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারেন, জাতির স্বার্থে এটা রাখতে পারেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। যেমনটি আপনি বলছিলেন যে স্বাস্থ্য কমিশন গঠন করা, বিশ্বাসী কাউকে আসলে নির্বাহী দায়িত্ব দেওয়া, আসলে সামগ্রিকভাবে ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে দেখা যায় কি হাসপাতাল সেবার মান নিয়ে অভিযোগের কিন্তু শেষ নেই। তো সেক্ষেত্রে আমাদের দেশের চিকিৎসকদের প্রতি রোগীদের আস্থা সংকটের কি মানে অনাস্থা রয়েছে, তো এই সংকটটার কারণ কি বলে আপনি মনে করেন? এইটা একটা হলো যে আপনি লক্ষ্য করে দেখবেন যে আমি আপনাকে ইতিমধ্যে বলেছি যে আমাদের ৩০০টা রেডিওথেরাপি মেশিন দরকার, আমাদের আছে মাত্র ২৫ থেকে ২৬টা। এখন হাজার হাজার রোগী, লক্ষ লক্ষ রোগী হাসপাতালগুলোতে ভিড় করছে। আমাদের আমি যেমন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কাজ করছি, রেডিওথেরাপি মেশিন একটি, আমার সিরিয়াল সংখ্যা মানে রোগীর অপেক্ষা করছে ৫ থেকে ৬ মাস। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে করছে প্রায় আপনার অনেক বেশি, সেটা প্রায় ১ থেকে ১ বছরেরও বেশি। কারণ এই পরিস্থিতিতে সারা বাংলাদেশের যে পরিস্থিতি, এটা যদি আপনি জিনিসপত্র, ম্যানপাওয়ার, রিক্রুটমেন্ট, ম্যানপাওয়ার গুলোকে ওয়েল ট্রেন না করেন তাহলে কিন্তু এটা আপনি সমাধান করতে পারবেন না। রাতারাতি সমাধানের জন্য এটা স্বাস্থ্য মন্ত্রণালয় একার পক্ষে সম্ভব বলে আমি মনে করি না। এই জন্য ওনাদের সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন হবে। এবং এই যে আপনি দেখছেন রোগীরা তো অসন্তুষ্ট হবেই, কারণ আমি তো সার্ভিস দিতে পারছি না। কারণ আমার সার্ভিস দেওয়ার কথা একটা রোগী আজকে রেডিওথেরাপি পাওয়া দরকার, সে পাবে আগামী ৬ মাস পরে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গাতে যদি আপনার ৩টি বাংকারের মধ্যে যদি একটি বাংকারে রেডিওথেরাপি মেশিন থাকে আর ২টি যদি খালি থাকে, তাহলে কি করে আপনি সেবা দিতে পারবেন রোগীদেরকে, এবং রোগীরা কোথায় যাবে? কারণ ঠিক আপনারা জানেন যে ক্যান্সার এমন একটি রোগ যে রোগে কিন্তু মানুষের মৃত্যু ঝুঁকি অনেক বেশি। রোগীদের তো একটা সেবা দেওয়ার ব্যবস্থা করতে হবে, না হলে তো আপনি সমাধান করতে পারবেন না। কারণ অনেক মানুষ হলে আমার বিশেষজ্ঞ সংখ্যা কম, সুতরাং একটা রোগীদের সাথে ডাক্তারদের এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে, সেটা কিন্তু বাস্তবে তাই হচ্ছে। তো এটার থেকে উত্তরণে একমাত্র উপায় হলো সামগ্রিক একটি ব্যবস্থাপনার মধ্যে যাওয়া। কারণ এতগুলো মেশিন কেনা সরকারের একার পক্ষেও সম্ভব না। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এগিয়ে গিয়ে সরকার যে সমস্ত সংস্থারা পাবলিক প্রাইভেট প্রতিষ্ঠান এগুলো করতে চান, তাদেরকে যদি ট্যাক্স সলিডে দেন, তাদেরকে যদি মেশিনপত্রের উপর ট্যাক্স ফ্রি করে দেন, তাহলে হয়তো এবং সরকার তখন বলে দিল বা জমিও দিল, বলে তুমি কম টাকায় সেবা দাও, তাহলে কিন্তু সম্ভব। সরকার একার পক্ষ এটা সম্ভব না। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন হবে, এককভাবে কেউ এটা পারবে না। জি জনাব ডক্টর সৈয়দ আকরাম হোসেন, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এসএসসির পরই হোমিওপ্যাথিতে ডিপ্লোমা করে ক্যান্সার গবেষক বনে গেছেন সারোয়ার আলম।
4 মাসে নিরাময়ের গ্যারান্টি দিয়ে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। অনলাইনে তার চটকদার বিজ্ঞাপনের ফাঁদে ধরা দেন বহু অসহায় মানুষ, অথচ তার গবেষক হওয়ার দাবি পুরোটাই ভুয়া বলছে হোমিও চিকিৎসা শিক্ষা কাউন্সিল। উন্নত দেশেও ক্যান্সার চিকিৎসায় হিমশিম খাচ্ছেন চিকিৎসা বিজ্ঞানীরা, অথচ বাংলাদেশে হোমিওপ্যাথির ডিপ্লোমা করা এই চিকিৎসক চ্যালেঞ্জ দিয়েই এই রোগ নিরাময়ে নেমেছেন। আমরা বলবো ক্যান্সার হলে আনসার নেই, সে কথার কোনো ভিত্তি নেই। ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয়। মিথ্যা আশ্বাসে বহু মানুষ ভিড় করেন সরোয়ারের চেম্বারে। ডাক্তার দেখানোর আগেই দিতে হয় 35,000 টাকা। চিকিৎসায় ব্যবহার হয় প্রায় 150 ওষুধ। এক ফোঁটা খাওয়ানোর 10 মিনিট পর হচ্ছে আবার 2 নাম্বার। সরোয়ারের বিজ্ঞাপনে এই আলমগীরকে দেখানো হয়েছে প্রোস্টেট ক্যান্সার জয়ী রোগী হিসেবে। তবে তার মাতোয়াইলের বাসায় গিয়ে জানা যায় উল্টো কথা। আপনার ক্যান্সার কতদিন ধরে? না, ক্যান্সার আমাদের নরমাল হয় না। শুধু আলমগীরই নন, প্রতারণার শিকার কোহিনূর, রেহান মিয়া, বকুল বেগম, শিবকৃষ্ণ মজুমদার সহ বহু ক্যান্সার রোগী। এমনকি মারা যাওয়া ব্যক্তিদেরও বিজ্ঞাপন থেকে বাদ দেওয়া হয় না। আসলে মেয়েটা যেহেতু দুনিয়া থেকে চলে গেছে, এই যে একটা স্কিম এখন তাদের চলছে, এটা থেকে অবশ্যই সজাগ করা আমি মনে করি এটা আমাদের দায়িত্ব। সরোয়ারের প্রতারণার কাজে যুক্ত রয়েছে অন্তত 40 জন ডাক্তার, 60 জন বিজ্ঞাপন প্রতিনিধি এবং শতাধিক দালাল। সব তথ্য প্রমাণ নিয়ে সরোয়ারের মুখোমুখি হয় ইন্ডিপেন্ডেন্ট। যদি আমার এখানে সেটা বলে যে আমি ভালো হয়েছি, আর আমি তো তার মুখের কথাগুলোই নেই, আমি তো আমার মুখের কথাগুলো নেই না। আমি এগুলো আমার সার্টিফিকেটের বিষয়ে আপনাদের সাথে কথা, সার্টিফিকেটের জন্য সার্টিফিকেটের বোর্ড আছে। হোমিও চিকিৎসা শিক্ষা কাউন্সিলের দাবি, সরোয়ারের গবেষক হওয়ার দাবি পুরোটাই ভুয়া, আর তার শাস্তি দাবি করছেন ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের পরিচালক। উইদাউট এনি এভিডেন্স, উইদাউট এনি সায়েন্টিফিক ট্রায়াল মানে হোমিওপ্যাথি চিকিৎসা করে সুস্থ করে ফেলছে, এটা একেবারেই আমি মনে করি যে একেবারেই গ্রহণযোগ্য না। অতএব এই ধরনের যদি কেউ বলে থাকে, আমি মনে করি যে সেটা প্রতারণা ছাড়া কিছু না। ডাক্তার সরোয়ারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। জনগণের স্বাস্থ্য নিয়ে যেহেতু এই ধরনের হঠকারিতা বা মিথ্যা হোপ দেওয়া, এরকম যদি প্রমাণ হাতে নাতে ধরতে পারি গিয়ে আমি ইনভেস্টিগেট করাবো, তাহলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে এমন প্রতারণায় কি ব্যবস্থা নেয় মন্ত্রণালয়, তাই এখন দেখার বিষয়। সিরাজুল মুস্তাহিদিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে বিস্তারিত দেখবেন রাত 9:30টায় ইন্ডিপেন্ডেন্ট টিভির অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশে। 7 সহকারী পুলিশ কমিশনার সহ 49 ইন্সপেক্টরকে চাকরি থেকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন 2018 এর 45 ধারা অনুসারে জনস্বার্থে সরকারি চাকরি থেকে 7 সহকারী পুলিশ কমিশনারকে অবসরে পাঠানো হয়েছে। এছাড়া পৃথক আরেকটি প্রজ্ঞাপনে 49 ইন্সপেক্টরকে চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তারা বিধি অনুযায়ী অবসর সুবিধা পাবেন। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে উল্লেখ করা হয়েছে। এর আগে 23 জুলাই বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন 17 কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এক সপ্তাহের ব্যবধানে ডজন প্রতি ডিমের দাম দোকান ভেদে 20 থেকে 30 টাকা বেড়েছে। ফার্মের মুরগির 1 ডজন ডিম বিক্রি হচ্ছে 130 থেকে 150 টাকায়। বেশি দামে ক্ষুব্ধ ক্রেতারা। তারা বলছেন, কাগজে কলমে মূল্যস্ফীতি কমে বাজারে এর কোনো প্রভাব দেখা যায় না। গত সপ্তাহেও 105 থেকে 10 টাকায় 1 ডজন ফার্মের মুরগির ডিম পাওয়া যেত। এ সপ্তাহে তা বেড়ে রাজধানীর কোনো কোনো বাজারে বিক্রি হচ্ছে 150 টাকা ডজন দরে। এখানে 1 সপ্তাহ আগেও ডিমের ডজন ছিল আপনার 110 টাকা, সেটা আজকে 140 টাকা হয়ে গেছে। শুধু ডিম নয়, বাড়ছে মুরগির দামও। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকা কেজি দরে এবং প্রতি কেজি সোনালী মুরগি বিক্রি হচ্ছে 330 টাকায়। 330 টাকা বিক্রি করতেছি, ব্রয়লার 185-90 টাকা বিক্রি করতেছি। মাছের বাজারেও দামে ঊর্ধ্বগতি। সব ধরনের মাছ কেজিতে 20 থেকে 30 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। ছোট তেলাপিয়া 230 টাকা, বড় তেলাপিয়া বিক্রি হচ্ছে 260 থেকে 280 টাকা কেজি দরে। ছোট ও বড় পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 260 টাকায়। রুই মাছ 380 থেকে 400 টাকা। মাছের দাম বেশি, ইলিশ মাছ কিনলাম 2700 টাকা পার কেজি। আমার আরো 15 দিন আগে মাছ কেনা দরকার, আসবো করে আসি না, কিছু করার নাই তো। মৌসুমেও বাজারে ইলিশের পর্যাপ্ত সরবরাহ নেই।
ফলে দাম বাড়তি। কেজি বিক্রি হচ্ছে ২,৬০০ টাকায়। বেশি দাম নিয়ে ক্রেতাদের রয়েছে অনেক অভিযোগ। অন্যান্য যে মাছগুলো আছে এটা বর্তমানে একটু আকারচুম্বী, এই বাজার মনিটরিং করা উচিত। কাঁচা পেঁপে, লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, পটল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে। বাকি সবজিগুলোর দাম কেজি প্রতি ১০০ টাকার বেশি। বেগুনের দাম প্রতি কেজি ১২০ থেকে ১৪০ টাকা। এছাড়া ঝিঙা, চিচিঙ্গা, ফুলকপি, বাঁধাকপি, করলা, কাঁকরোলের দাম কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকা। বিক্রেতারা বলছেন বৃষ্টির কারণে দাম বেশি। পুঁই শাক যেটা ধরেন আগে ২০ টাকা ছিল, এখন এই বাজারে এটা ৪০ টাকা নিচ্ছে। তবে কাঁচামরিচের দাম কেজিতে কমেছে ১০০ টাকা। ১ কেজি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। একই সঙ্গে কমেছে শসার দামও, বিক্রি হচ্ছে কেজি প্রতি ৮০ টাকা দরে। আদ্রিতা রাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তানজিদ তামিমের সেঞ্চুরিতে ডারউইন টেস্টের দ্বিতীয় দিনও চালকের আসনে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫৩ রানের লিড নিয়ে দিন শেষ করেছে টাইগাররা। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৫১ রান। এই সংগ্রহ আরও বাড়িয়ে নেয়ার লক্ষ্যে শনিবার ব্যাটিংয়ে নামবে দুই অপরাজিত ব্যাটার মেহেদী মিরাজ ও হাসান মাহমুদ। ১ উইকেটে ৯৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। লিড নেয়ার লক্ষ্যে সাবধানী ব্যাটিং তানজিদ ও মুমিনুলের। ৪৯ রানে মুমিনুল আউট হলে ভাঙে ১০২